ঘরের ভেতরে বাতাসের চাপ যেন হঠাৎ করেই বেড়ে গেছে। মেঝেতে ল্যাপটপ আসছে পড়ার কর্কশ শব্দটা নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। কিন্তু সৌহার্দ্যর স্থির দৃষ্টি অচল। সে রিধির উপর থেকে চোখ ফেরাতে পারছে না। তার অচল পাথরের মতো শক্ত, কিন্তু চোখের গভীরে দিকে দিকে জ্বলতে থাকা এক আদিম অবদমিত আগ্নেয়গিরির ল্যাপটপের শব্দে সম্বিত ফিরতেই রিধির চোখে পড়ল সৌহার্দ্যের সেই ভয়ঙ্কর চাহনি। আতঙ্কিত রিধি এক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে সেটা ছেটে দিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন খাঁচায় বন্দি কোনো আহত পাখির মতন টানা ছাপটাচ্ছে। দম আটকে আসছে তার। কাপা কাপা গলায় কোনো মতে রিধি বলল, আ- আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কি কি হয়েছে? রিধির করা প্রশ্নটি সৌহার্দ্যর কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। তার দৃষ্টি এখনো এক শিকারীর মতো প্রখর। নিখুঁত নিপুণতায় সে শিকারের প্রতিটি স্পন্দন মেপে নিচ্ছে। ভয়ে রিধি দেয়ালে পিছিয়ে গিয়ে গুটিয়ে রইল। মনে হচ্ছে যেন দেয়ালের সাথে মিশে একাকার হয়ে যাবে। বিছানা ছেড়ে সৌহার্দ্য উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপ যেন এক অদ্ভুত ধীর স্থির ভয়ের ছন্দ। এক পা দুপা করে সে এগিয়ে এলো রিধির দিকে। আর তার সেই প্রতিটি পদক্ষেপের সাথে হৃদির হৃৎপিণ্ড যেন ছাতি ফেটে বেরিয়ে আসতে চাইছে। একদম নিকটে এসে সৌহার্দ্য তার এক হাত রিধির মাথার পাশে দেয়ালে রাখলো। এরপর শরীরটা ঝুঁকে আনলো রিধির ঠিক সামনে। এই মুহূর্তে সৌহার্দ্য যেন নিজের ভেতরে নেই। তার অবাধ্য চাহনি, তপ্ত নিঃশ্বাস, তার সর্বাঙ্গে এক আদিম আকুলতা নেশা ভর করেছে। ভয়ে রিধির চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল। গলার কাছে আটকে থাকা দমটা যেন বেরিয়ে আসতে চাইছে না। শরীরটা থরথর করে কাঁপছে। সৌহার্দ্য তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যখন রীতির কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে ঝুঁকে পড়ল, ঠিক সেই মুহূর্তে ঘরের জমাট পাতা নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে সশব্দে বেজে উঠল তার ফোনটা। তীক্ষ্ণ সেই ফোন টোরে সৌহার্দ্যের মোহভঙ্গ হলো। যেন এক প্রচণ্ড ঝটকা এসে ফিরে এলো রূঢ় বাস্তবে। দ্রুত চোখ মেলে রিধির দিকে তাকাতে তার দৃষ্টিতে ফুটে উঠল এক অদ্ভুত শীতলতা। রিধির ভয়ার্ত জড়সড়তা, দেহলতা আঁকাকোড়া পর্যবেক্ষণ করে তার কণ্ঠস্বরে নেমে এলো একরাশ বিরক্তি আর তাচ্ছিলের প্রলাপ। নিজেকে সামলে নিয়ে সে এক ঝটকা নিজেকে সরিয়ে নিল রিধির কাছ থেকে। গম্ভীর অথচ কর্কশ গলায় ধমকে সুরে বলে উঠল, যাও চেঞ্জ করো, এটা পড়তে হবে না। রিধি তখনও পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছু ঢুকছে না। এই লোকটাই আলমারি ভর্তি শাড়ি এনে দিয়েছে, এখন আবার নিজেই বলছে পড়তে হবে না। আজব। শাড়ি খুলে সে পরিবিভাগে কেমন অদ্ভুত এক লোকের পাল্লায় পড়ল সে। সৌহার্দ্য পিছিয়ে যেতেই রিধি আটকে রাখা শ্বাসটা ফেলে মিনমিনি গলায় কোনো রকম কাঁপা কাঁপা গলায় পড়ল, তাহলে এখন আমি কি পরবো? আপনি তো শুধু শাড়ি এনেছেন। সৌহার্দ্য এবার রিধির দিকে তাকালোই না। চোয়াল শক্ত করে গমগমে স্বরে পড়ল, কিছু পড়তে হবে না, বের হো রুম থেকে, পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। আউট। একটু কাছে গেলে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। স্টুপিড। কথাটা বলে সে বাথরুমে ঢুকে দরজার একটা প্রচণ্ড ধাক্কা দিল। ঠাস করে বন্ধ হওয়ার দরজার শব্দে কেঁপে উঠল রিধি। সে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইল। মনে হলো সে কোনো পৃথিবীর মানুষের সাথে নয়, বরং কোনো ভিন গ্রহের প্রাণীর সাথে ঘর করছে। মানুষের মেজাজ যে এতটা অস্বাভাবিক হতে পারে তা সৌহার্দ্যকে না দেখলে সে কল্পনাও করতে পারতো না। রিধি নিজের জমাটবদ্ধ রাগটুকু কোনো মতে গিলে ফেলল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে আর ভুলো সৌহার্দ্যর সামনে যাবে না। নিজের ইচ্ছা যখন হবে কাছে টানবে, আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলবে। এই লোক কি মনে করে নিজেকে? রীতির আগে অভিমানে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে বাথরুমের দরজাটা সজোরে বন্ধ করে সৌহার্দ্য নিজের পরনের শার্টটা খুলে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। তার চোখ দুটো রাগে টকটকে হয়ে আছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রবল বেগে পড়তে থাকা শীতল জলের ঝাপটায় সে নিজের ভেতরের এই অবিন্যস্ত অস্থিরতাকে ধুয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও ভেজা শরীর নিয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তার চোখ দুটো ঘর জুড়ে হন্য হয়ে বউকে খুঁজলো, কিন্তু রুমটা একদম নিঝুম। তার স্টুপিড বউটা নেই। রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল। বের হতে বললে বের হয়ে যাবে, আর একটু কাছে গেলে এমন করতে হবে কেন? তার স্পর্শ কি এই মেয়ের ভালো লাগে না? তীব্র রাগ আর অস্বস্তি নিয়ে সৌহার্দ্য হাতের ফোনটা তুলে কল লিস্ট চেক করলো। সুজনের নামটা ভেসে উঠতেই তার মেজাজটা মুহূর্তে বিগড়ে গেল। দত চেপে সে ভিড় করলো, সব সময় একদম ভুল সময় ফোন দেয় এই কথাটা।
রাগে কাঁপতে কাঁপতে সে সুজনকে কল দিল। ওপাশ থেকে সুজন কিছু বলার সুযোগ পাওয়ার আগে সৌহার্দ্য রাগে গজগজ করে উঠে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ইডিয়েট, তোর টাইমিং সেন্স এত খারাপ কেন? আমার কাছে আর কখনো কল দিবে না। বলে ঠাস করে ফোনটা কেটে দিল। কেন ফোন করেছিল তার জানার সামান্যতম আগ্রহ দেখালো না। ওদিকে ফোনটা কারণে সুজন তখন স্থবির হয়ে বসে আছে। একটা জরুরি কথা বলার জন্যই তো ফোন করেছিল সে, কিন্তু এইভাবে অপমানিত হতে হবে ভাবিনি। স্তব্ধতা কাটিয়ে সুজন দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করলাম, ফারিস ঠিকই বলে, এটা একটা অদ্ভুত প্রোডাক্ট ভাই। রাত গভীর, ঘড়ি কাটায় প্রায় 2টো ছুঁই। গত 2 দিনে সৌহার্দ্যর ঘুমের রুটিন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। বউটাকে পাশে না পাওয়ার শূন্যতা যেন প্রতিটি মুহূর্তকে তাকে অস্থির করে তুলেছে। শরীর আর মনের এই একগুঁয়ে জেদের কাছে হার মেনে অবশেষে সে বিছানা ছাড়া টলমল পায় অনেকটা। ঘরের মধ্যেই সে এসে দাঁড়ালো রীতির ঘরে দরজায়। রীতির গভীর ঘুমে আচ্ছন্ন। সৌহার্দ্য নিঃশব্দে গিয়ে বসল তার পাশে। ঘরের আবছা অন্ধকার রীতির ঘুমন্ত মুখটার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তৃষ্ণার্ত কোনো পথিক ঝর্ণার ধারায় নিজেকে সঁপে দিয়েছে। হঠাৎ একটু ঝুঁকে রীতির সারা মুখে অজস্র চুম্বনের চিহ্ন এঁকে দিল সৌহার্দ্য। তা তো যেন তার দীর্ঘদিনের জমানের শূন্যতা মিটছিলই না। উত্তেজনার পারদ চরমে পৌঁছতে সৌহার্দ্য রীতির কিবায় মুখ গুছল, আলতো করে নিজের দাঁত বসিয়ে দিল তার নরম ত্বকে। সৌহার্দ্যের এই আকস্মিক ও এলোমেলো স্পর্শে রীতির ঘুমের গোড় কাটিয়ে ব্যথায় কুকিয়ে উঠল। যন্ত্রতার শরীরটা একটা মৃদু ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। রীতির সেই আরতিতে সৌহার্দ্য মূর্তি সম্বিত ফিরে পেল। সে দ্রুত মাথা তুলে কামড়ে সে লালচে দাগটিতে পরম মমতার পরপর ছড়ছে কয়েকটা চুমু খেল, যেন ব্যথার চেয়ে প্রশান্তিটাই বেশি গাঢ় হয়। হৃদিকে এতটা কাছে পেয়ে সৌহার্দ্যর অস্থিরতা কমল না, বরং তা যেন আগ্নেয়গিরি লাভার মতো তাও তাও করে জ্বলে উঠল। নিজেকে আর বেশি সময় আটকে রাখা দায় হয়ে পড়েছিল। প্রবল ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে সামলে সে চোখ মুখ কুচকে উঠে দাঁড়ালো। হৃদির দিকে আর দ্বিতীয়বার তাকালোও না, যেন তাকালেই সে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতেই পারবে না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে একাই দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, একটানা বিষাক্ত ধোঁয়াগুলো নিজের ভেতরে টেনে নিচ্ছে সে, কিন্তু মনের অস্থিরতা কি আর তাতে কমে? বুকের ভেতরটা প্রচণ্ড চাপে পিষ্ট হচ্ছে। সৌহার্দ্যর ইচ্ছে করছে অবাধ স্টুপিড বউটা এই মুহূর্তে নিজের সাথে পিষেই ফেলতে। সিগারেটের ধোঁয়ায় তো তার মন এই দহন শান্ত হবার নয়, বরং যেন আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করে এই রাগে আর বিরক্তিতে হিসিয়ে উঠল সে। স্টুপিড বেয়াদব মহিলা। সে আবারও সিগারেটে একটা গভীর টান দিল, যেন ধোঁয়ায় আড়াল করছে নিজের অসহায়ত্ব লুকাতে চাইছে। বিড়বিড় করে বলেই চলো তার ক্ষোভ। বাচ্চাগুলোর পড়ার বয়স চলে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে ওরা স্কুলে যেতে যেতে আমাকে দাদার কাতারে পড়তে হবে। এই স্টুপিড বেয়াদব মহিলা সেটা বুঝতেই পারছে না। সকাল প্রায় 9টা। রীতি ঘুম থেকে উঠে বিছানার পাশে কয়েকটা 3 পিস গুছিয়ে রাখা দেখে বুঝলো সৌহার্দ্য এনেছে। রীতি একটা দীর্ঘশ্বাস ফেলে সে শাড়িটা বদলে একটা 3 পিস পরে নিল। এরপর রান্নাঘরের দিকে গিয়ে দুজনের জন্য অল্প স্বল্প নাস্তা তৈরি করে ফেলল। সৌহার্দ্যকে ডাকতে গিয়ে সে হঠাৎ থমকে গেল। রাতের কথা মনে পড়তে অভিমান আর ক্ষোভ তার মুখটা ভার হয়ে এলো। মনে মনে ভাবলো, মানুষটা নিজের ইচ্ছে মতো যা খুশি করবে, আর সবটা আমাকেই কেন সহ্য করতে হবে? রীতি যখন এলোমেলো ভাবনা বিভোর, তখনই ঠিক সৌহার্দ্য এসে চেয়ার চেনে বসল। রীতি তাকে দেখে এই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। রীতি সে চাহনি আর মুখভঙ্গি দেখে সৌহার্দ্য বুঝে গেল তার বউ বেশ অভিমান করে গাল ফুলিয়ে আছে। সৌহার্দ্য কিছু একটা ভেবে চোখে মুখে বিরক্তি নিয়ে কপাল কুঁচকে রীতির দিকে তাকিয়ে বলল, এমন গাল ফুলিয়ে রাখার কারণ? রেগে আছে মনে হচ্ছে। সৌহার্দ্যর কথার কোনো জবাব দিল না রীতি। সেই মুখ ভার করে চুপচাপ সৌহার্দ্যর সামনে নাস্তার প্লেট এগিয়ে দিল। সৌহার্দ্য এবার গলা খাকারি দিয়ে রীতির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, হাতের কটিনি বলে এইভাবে রেগে আছো? তখন বললেই তো হতো তোমার আদর চেয়ে। তারা নিজেকে এত কষ্টে কন্ট্রোল করতে হতো না। ওকে দেন, রুমে চলো, রাতেরটা দিনে বসিয়ে দিচ্ছে। রীতি যেন আহামক বনে গেল। সে কখন বলেছে সে ওসব না পাওয়ার কারণে সে রাগ করেছে? লজ্জায় তার 2 গাল দাউ দাউ করে জ্বলে উঠল। কেমন ছোটখাটা মানুষ এই লোকটা! রাতে অপমান করে রুম থেকে বের করে দিয়ে এখন নির্লজ্জ মতো নাটক করছে। রীতি মনে মনে ভাবল, ডাক্তার না হয়ে এই লোকটার অভিনেতা হওয়াই উচিত ছিল। রীতির সেই রাগী ভাবনা রেশ কাটতে না কাটে সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর আবারও ভেসে এলো,
দিনের বেলাটা কিন্তু রাতের চেয়ে বেটার হবে। তুমি চাইলে সৌহার্দ্যর বাক্য শেষ হওয়ার আগে রীতি দ্রুত এগিয়ে গিয়ে তার হাত দিয়ে সৌহার্দ্যর মুখ চেপে ধরল। লজ্জায় রক্তিম হয়ে ওঠা মুখেই বলল, চুপ করুন নির্লজ্জ পুরুষ, দোহাই লাগে, মুখটা বন্ধ করুন। বলে রীতি হাত সরিয়ে নিয়ে সরে আসতে চাইল, তার আগে সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে রীতির কোমর জড়িয়ে তাকে একটা নিজের কোলের উপর বসিয়ে নিল। তারপর এক টুকরো পরোটা ছিঁড়ে রীতির মুখে পুড়ে দিয়ে আতস্বরে বলল, কাল তো আমরা ঢাকায় চলে যাব। যাওয়ার আগে এখানে কোথাও ঘুরতে যেতে চাও? ঘুরতে যাওয়ার কথা রীতির রাগের মুহূর্তেই যেন হালকা হতে শুরু করলো। সে দু হাতে সৌহার্দ্যের গলা জড়িয়ে ধরে এক উচ্ছ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, সি বিচে নিয়ে যাবেন? সমুদ্রে দেখতে ইচ্ছে করছে আমার। রীতির এমন শিশুসুলভ আবদার দেখে সৌহার্দ্যের চোখে মুখে ফুটে উঠল মুগ্ধতার আভা। রীতিকে খাইয়ে দিতে দিতে সে বলল, ওকে, বিকেলে ডেরি থেকো। হাসপাতালে কিছু ইমার্জেন্সি কাজ আছে, সেগুলো সেরে আসি, দেন নিয়ে যাব। রীতি মৃদু হেসে মাথা নেড়ে সায় দিল। সৌহার্দ্য রীতিকে খাইয়ে দিয়ে সাথে নিজে অল্প খেয়ে বেরিয়ে পড়ল। দুপুর প্রায় 1:30। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমির শরীরটা কেমন যেন ছিমছিম করছিল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। রোদের তেজ আর দীর্ঘ ক্লান্তিতে হঠাৎই তার মাথাটা ঘুরে উঠল। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে একজোড়া শক্তপোক্ত হাত তাকে জড়িয়ে ধরল। সুমি চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে নীল চোখের এক সুদর্শন যুবক, যে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অপরিচিত কারো এমন নিবিড় স্পর্শে সুমির অস্বস্তি বেড়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সামান্য নড়চড় করলো, কিন্তু অপর পাশে থাকা যুবকটি যেন হুঁশি নেই। তার দৃষ্টি যেন সুমির মুখাভাবে আটকে আছে। সাহাবের নিজের উপর নিয়ন্ত্রণ যেন রাখতে পারছিল না। জীবনে এই প্রথম কোনো মেয়ের রূপের মায়ায় সে এভাবে আকৃষ্ট হলো। অন্যদিকে সুমির মেজাজ এমনিতেই খিটখিটে, সামান্যতেই তার মাথা গরম হয়ে যায়। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে তার রাগের পারদ চরমে উঠল। সে দু হাতে জোর করে সাবিরকে নিজে থেকে সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলে উঠল, বাজে লোকের মতো মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, আর এভাবে হাবলার মতো তাকিয়ে আছেন কেন? সাবির যেন খানিকটা চমকে গেল, অথচ মেজাজি মানুষ হয়েও আজ সে অদ্ভুত এক কারণে নিজেকে শান্ত রাখলো। গম্ভীর আর শীতল স্বরে সে বলল, ভুল অপবাদ দেবে না মেয়ে, তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি মাত্র। সুমি তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার রাগ যেন আরো দ্বিগুণ হলো। সে তেতে উঠে বলল, আমি আপনাকে বলেছি আমাকে বাঁচাতে, সরেন, পথ ছাড়ুন আমার। বলে সে হনহন করে আড়া দিল সাহাবীর। গম্ভীর কণ্ঠে গলা ঝালা, তোমার নামটা বলে যাও মেয়ে। সুমি ঘুরে দাঁড়িয়ে সাহাবীরের দিকে তাকে একটা ভেঙচি কেটে চলে গেল। সাহাবীর সেখানে দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি তখনও সুমির যাওয়ার পথের দিকে। নিজের বুকে হাত দিয়ে সে বিড়বিড় করে বলল, 31 বছরের রেকর্ড যখন তুমি ভেঙে দিলে মেয়ে, তখন তোমার নামটা আমাকে জানতেই হচ্ছে। বলে সানগ্লাসটা চোখে লাগিয়ে সে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। পার্টি অফিসে বসে আছে ফারিস ও সুজন। সুজন এতক্ষণ ফারিসকে গত রাতের ঘটনায় বলছিল কিভাবে সৌহার্দ্যর সাথে জরুরি কাজের কথা বলতে গিয়ে সে অপমানিত হয়েছে। আমি ফোন দিয়েছি একটা রোগীর হিস্ট্রি সম্পর্কে জানতে, তা তো বললই না, উল্টো ফোন কেটে দিয়ে ব্লক করে দিয়েছে আমাকে। ফারিস এতক্ষণ সুজনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দুষ্টু হেসে সুজনের দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে ভেজাল প্রোডাক্ট বউকে ভুলিয়ে ভালিয়ে বাসরটা সেরে ফেলতে চেয়েছিল, তোর জন্য পারেনি। সত্যি তোর টাইমিং সেন্স জঘন্য। সুজন নাক মুখ কুচকে নিয়ে বলল, তোর বাজে কথা রাখ, সৌহার্দ্য করবে বাসর, সেটা স্বপ্নে হবে না বাস্তবে। ফারিস বাঁকা হেসে বলল, ওই শালা কি চিজ, সেটা তোর মতো নাদানি শিশু বুঝবে না। আমি তো চিন্তা করছি বাচ্চা মেয়েটা ঠিক আছে কিনা। সুজন বিরক্ত হয়ে উঠে যেতে যেতে বলল। তোরা দুটোই নির্লজ্জ। সুজন চলে যেতে ফারিস ফোনে টুংটাং করে বেজে উঠল। ফারিস ফোন হাতে নিয়ে দেখলো রিভার মেসেজ, যা দেখে তার চোখ কপালে উঠে গেছে। নির্লজ্জ এমপি, আপনি আমার ফোন ধরছেন না কেন? আমাকে রেখে পরকিয়ার করার কথা ভাবছেন? ওরকম কিছু ভাবলে আপনার টুনটুনি কেটে দিব একদম। আপনি আমাকে চেনেন না। মেসেজটা দেখে ফারিসের হাত থেকে মোবাইলটা পড়েই গেল। বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল ফারিস। এটা তার কপালে কি জুটল?
তার থেকেও এক কাঠি উপরে ফারিস হতভম্ব হয়ে নিচে পড়ে থাকা মোবাইলের দিকে তাকিয়ে রইল। ঘড়ি কাটায় বিকেল 4টা ছুঁই। রিধি দরজার দিকে তাকিয়ে দীর্ঘ সময় বসে আছে, অথচ সোহাদের আসার নামগন্ধ নেই। শেষমেশ রিধি ধরে নিয়েছে যে আজকের ঘোরাঘুরিটা আর হচ্ছে না। মন খারাপ করে সে যখন নিজের রুমের দিকে পা বাড়াবে ঠিক তখনই বেজে উঠলো তার ফোন। স্ক্রিনে হার্টলেস ডাক্তার নামটা দেখে রিধি দ্রুত ফোনটা কানে তুললো। ওপাশ থেকে ভেসে এলো সৌহার্দ্যর ক্লান্ত কণ্ঠস্বর। নিচে ওয়েট করছি হার্ট, দ্রুত নিচে নামো। কথা শেষ করে এসে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। রিধি ছোচের কোণে মুহূর্তে এক চিলতে হাসি ফুটে উঠল। দ্রুত একটা 3 পিস জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। ওনাটা ঠিক করতে গিয়েই হঠাৎই নজর গেল গলার কাছে কিছুটা লালচে হয়ে ফুলে থাকা দাগটার উপর। জায়গাটা আলতো করে ছুঁয়ে দিতে হালকা ব্যথা অনুভব করলো রিধি। তার মনে হলো যেন হয়তো কোনো বিষাক্ত পোকা কামড়েছে, যার কারণে সামান্য অ্যালার্জির প্রতিক্রিয়াও হয়েছে। তাই সে সৌহার্দ্যর মেডিসিন বক্স থেকে সাধারণ অ্যালার্জির জন্য ব্যবহৃত একটি অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট খেয়ে নিল। সৌহার্দ্য সবসময় প্রয়োজনীয় ওষুধগুলো গুছিয়েই রাখে, তাই সেগুলো খুঁজে বেগ পেতে হলোই না। এরপর আর দেরি না করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিচে নামতে রিধি চোখে পড়ল সৌহার্দ্যর দিকে। সৌহার্দ্য ড্রাইভিং সিটে মাথা হেলিয়ে চোখ বুজে বসে আছে। ওর ফ্যাকাশে মুখে একরাশ অস্পষ্ট ক্লান্তি, যেন অনেকগুলো উত্তাল রাতের ধকল তার দু চোখে জমা হয়েছে। রিধির পায়ের শব্দে সে চোখ মেলল। রিধির দিকে এক পলক তাকিয়েই কোনো কথা না বলে যান্ত্রিকভাবে গাড়ির দরজাটা খুলে দিল। রিধি ভেতরে বসে চিন্তিত গলায় বলে উঠল, দেখুন না ডাক্তার সাহেব, আমার একটা বিষাক্ত পোকা কামড়েছে মনে হচ্ছে। জায়গাটা কেমন লাল হয়ে আছে, ফুলে আছে, দেখুন না। বলে সে গলার ওড়নাটা একটু নামিয়ে দেখালো। নিজের বউয়ের মুখে বিষাক্ত পোকার কথা শুনে সৌহার্দ্য উদ্বিগ্ন হয়ে তাকাতেই তার চোখ কপালে উঠল। পরক্ষণে খুকু করে কেসে উঠল সে, তার স্টুপিড বউ যে তাকেই আক্ষরিক অর্থে বিষাক্ত পোকা বানিয়ে দিয়েছে তা বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে থমথমে মুখে সামনের দিকে তাকে ড্রাইভ করতে লাগলো। কিন্তু রিধি তো নাচর বান্দা, সে পোকাটা 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ল। সৌহার্দ্যর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রিধি বিরক্ত হয়ে আবার বলল, কি বেয়াদব পোকা, কোথায় কামড়টা দিয়েছে দেখেছেন? ইনফেকশন হয়ে গেলে কি হবে? এতক্ষণ বিরক্তি নিয়ে বউয়ের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনে আসছিল সৌহার্দ্য, কিন্তু শেষমেশ নিজেকে এইভাবে অপমানিত হতে দেখে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। বিরক্তিতে ফেটে পড়ে রিধিকে জোরে থমকে উঠল। স্টুপিড মহিলা, চুপ করবে তুমি? কামড় দেখে তো বোঝা যাচ্ছে পোকাটা বিষাক্ত না, বরং বেশ ভদ্রভাবেই কামড় দিয়েছে। সো আজে বাজে কথা না বলে মুখটা দয়া করে বন্ধ করো। রিধি যেন তা তো থামলো না। পোকা আবার ভদ্রভাবে কামড় দেয় কিভাবে, তার রিধির মাথায় ঢুকলো না। সে আবারও বলতে গেল। এবার আর কথা শেষ করতে দিল না সৌহার্দ্য, রাগে গর্জে উঠছে বললাম, স্টুপিড। আবার যদি ওই পোকা শব্দটা তোমার মুখে শুনে আমি তোমাকে চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। রিধি অভিমানে মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে পিটপিট করে বললাম, উল্লুক একটা, এমন করছে যেন আমি পোকাকে নাও, তাকেই বলছি। রিধি অভিমানে মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলেই মুখ বাঁকিয়ে নিল সে। সৌহার্দ্য আর চোখে একবার বউয়ের দিকে তাকালো। বুঝতে পারছে অভিমানে মুখটা ফুলিয়ে আছে, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই মেয়েকে একটু পোস্টার দিলে সে মাথায় চড়ে বসে। মাথার ভেতরে হাজারটা টেনশন নিয়ে কেবল রিধির মন ভালো করতে সে এই ঘোরার প্ল্যানটা করেছে। অথচ সৌহার্দ্যর নিজের এসব ঘোরার প্রতি কোনো আগ্রহ বা সময় কোনোটিই নেই। আজ চট্টগ্রামের শেষ দিন, অনেকগুলো রোগীর সিরিয়াল ছিল, সব সামলাতে গিয়ে সে অসম্ভব ক্লান্ত। তবুও রিধির সকালের অভিমানী মুখটা চোখের সামনে ভেসে উঠতে সব ক্লান্তি ছেড়ে ফেলে সে তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে। প্রায় 8 ঘন্টা পথ পেরিয়ে তাদের গাড়ি এসে থামলো সি বিচের সামনে। আকাশ আর সমুদ্রের মিতালি দেখার অপেক্ষা রিধির মনটা তখন চঞ্চল। গাড়ি থেকে নামার পর সৌহার্দ্য ওর ছোট্ট হাতটা নিজের বড় হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে নিল। সমুদ্রের নোনা হাওয়া যেন এক নিমিষে রিধির মনের সবটুকু ক্লান্তি ধুয়ে মুছে দিল। সৌহার্দ্যর হাত আলতো করে ছাড়িয়ে রিধি দৌড়ে গিয়ে দাঁড়ালো জলরাশির ঠিক কিনারায়। পায়ের জুতোটা খুলে পা ডুবিয়ে দিল সমুদ্রের নোনা জলে। 2 হাত মেলে দিগন্তের দিকে তাকিয়ে আছে সে। সাগরের উদ্দাম বাতাসে রিধির এলোমেলো চুলগুলো তার মুখ হবে লুটুপুটি খাচ্ছে।
তার মুখাভাবে লুটোপুটি খাচ্ছে সমুদ্রের নীল আভা। তার চোখের তারায় এসে ঠিকটে পড়ছে রিধিকে, আজ যেন বড্ড বেশি মায়াবী আর জীবন্ত দেখাচ্ছে। সৌহার্দ্য একটু দূরে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকে দেখছিল রিধির এই শিশুসুলভ পাগলামিগুলোর দিকে। তার ঠোঁটের কোণে লেগেছিল এক ছিলতে স্নিগ্ধ হাসি, কিন্তু হঠাৎ করে তার ফোনের যান্ত্রিক শব্দে সেই মুহূর্তের মায়াজাল ছিন্ন ভিন্ন করে দিল। বিরক্তির এক তীব্র ঢেউ খেলে গেল তার চোখে মুখে। অনিচ্ছা শর্ত রীতির দিক থেকে চোখ সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে সে ফোনটা ধরল। ওপাশের কথাগুলো শোনার সময় তার চল শক্ত হয়ে এলো। গম্ভীর কণ্ঠে একরাশ বিরক্তি আর অপার অনিচ্ছা মিশিয়ে শুধু বলল সে। I'll be there in half an hour. ঠিক সেই সময় মুহূর্তেই রিধির একটা তীক্ষ্ণ আর্তনাতে বাতাসে ভেসে এলো। সৌহার্দ্যের বুকের ভেতরে যেন থক করে উঠল। ফোনের ওপাশে গুরুত্ব তখন যেন এক নিমিষে তুচ্ছ হয়ে গেল তার কাছে। পাশে পেতে দেখলো রিধি বালি কামড়ে বসে পড়েছে, যন্ত্রণায় তার মুখটা কুকড়ে আছে। সৌহার্দ্য এক মুহূর্ত দেরি না করে কানে থাকা ফোন অবস্থাতেই কোনো দিকে তোয়াক্কা না করে দৌড়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে ব্যাকুলতা ঝরিয়ে সে জিজ্ঞেস করল, What happened, sweetheart? রিধির চোখের কোণে তখন ব্যথার জল চিকচিক করছে। সে কাঁদো কাঁদো কলে পড়ল। বলে মুখ বাঁকিয়ে নিল। দেখুন না ডাক্তার সাহেব, পায়ে কি যেন বিঁধে গেছে, অনেক ব্যথা করছে। সৌহার্দ্য আলতো করে রিধির বালিযুক্ত পাটা তুলে নিল নিজের হাঁটুর উপর। সূক্ষ্ম একটা কাটা বিঁধে আছে সেখানে। সৌহার্দ্য রিধির কপালে আলতো করে হাত রেখে অভয় দিয়ে বলল, একটু কষ্ট করো লক্ষ্মীটি, জানা মা, এক্ষুনি ঠিক করে দিচ্ছে, ওকে? রিধি মাথা নেড়ে সায় দিতে সৌহার্দ্য তার কথার চলে রিধির মনোযোগের অন্যদিকে সরিয়ে রেখে খুব নিপুণ হাতে কাঁটাটা বের করে নিল। এরপর আর তাকে নিচে নামতেই দিল না, পাজা খুলে তুলে নিল। রিধি পড়ে যাওয়ার ভয় সৌহার্দ্যর কলার জড়িয়ে ধরে মন খারাপ করে মিনমিনিয়ে পড়লাম, আমার তো ঘোরা হলো না, এখনই চলে যাব? সৌহার্দ্য ওর দিকে তাকিয়ে চোখে মুখে বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, এই বানিয়ে তুমি হাঁটতে পারবে, স্টুপিড মহিলা? রিধি অভিমানে গাল ফুলিয়ে সৌহার্দ্যর বুকের ভেতর মুখ গুজে দিল। সবটুকু আশা যেন এক লহমায় ফিকে হয়ে গেল। সৌহার্দ্য ওকে গাড়ির সিটে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কিছু খাবে, নিয়ে আসবো? দূরে ঝালমুড়িওয়ালার পশরা দেখে রিধি চোখ দুটো ফের ছিরিক দিয়ে উঠল। সৌহার্দ্য শার্টের কোনার টেনে আবদারি শুরু বলল, ডাক্তার সাহেব, আমি ঝালমুড়ি খাবো, এনে দিন না প্লিজ। বলে মায়াবড় দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌহার্দ্য ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে ফিকুচকে কিছু বলতে চাইল, এইসব খেলে কিন্তু বউয়ের মায়াবী চোখ আর অভিমানী মুখ দেখে কথা মাঝপথে থেমে গেল। সৌহার্দ্য এক গভীর দীর্ঘশ্বাস ফেলে শেষ পর্যন্ত ঝালমুড়িওয়ালার দিকেই এগিয়ে গেল। কাগজে মোড়ানো দুটো মুড়ির ঝালমুড়ি নিয়ে এসে রিধির হাতে দিয়ে ঘড়ির দিকে তাকালো। ব্যস্ততার ছাপে স্পষ্ট ওর কণ্ঠে, দ্রুত শেষ করো, তোমাকে বাসে নামিয়ে একবার হার্ট ফাউন্ডেশনে যেতে হবে। বলে গাড়িতে উঠে সৌহার্দ্য রিধির পা দুটো আলতো করে নিজের উরুর উপর তুলেই নিল। কাটা ফোটার জায়গাটা গভীর মনোযোগ দিয়ে আলতো করে নিজের বৃদ্ধা আঙ্গুলি সাহায্যে ছুঁয়ে দিচ্ছে। রিধি নিজের হাত থেকে এক চামচ ঝালমুড়ি সৌহার্দ্যর দিকে এগিয়ে দিতে সৌহার্দ্য কোনো বাক্যব্যয় না করে ওর দিকে এক পলক তাকিয়ে থেকেই তা মুখে পুরে নিল। রিধি তারপর খাওয়া শেষ হতে সৌহার্দ্য নিজের বুড়ো আঙুল দিয়ে খুব যত্ন করে রিধি ঠোঁটের পাশে লেগে থাকা মশলাটুকু মুছে দিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। সেদিনের পর কেটে গেল এক সপ্তাহ। ঢাকা আসার এক সপ্তাহ পার হয়ে গেছে। রিধিদের সাথে রিভাও এসেছে। রিভা আসার পর থেকেই ফারিসের সাথে দেখা করার জন্য ছটফট করছে, কিন্তু ফারিস যেন পাথর হয়ে গেছে। সে মেয়েটিকে পাত্তাই দিচ্ছে না, উল্টো তার মনে জ্বলছে তীব্র ক্ষোভ। ফারিসের এখনও মনে পড়ে রিভা তাকে ভালোবাসেনি, ভালোবেসেছে অন্য কাউকে। তার মধ্যে বারবার এই মেয়ে তাকে ইগনোর করেছে। সেই স্মৃতি ফারিসের মস্তিষ্কে আগুনের মতো জ্বলে উঠে। সে মনে মনে পণ করে, তাকে যেমন দহনের আগুনে পুড়িয়েছে রিভা, ঠিক তেমনই তাকে সে মেয়ে চিকেও সে চালাবে। শ্বশুরের বেয়াদব মেয়ের কাছ থেকে ভালোবেসে শব্দটা শুনে তারপরে এই মেয়েকে কাছে টানবে, তার আগে নয়। ওইদিকে ড্রয়িং রুমে এক উৎসব মুখর পরিবেশ। ডাইনিং টেবিলে রিভা, পৃথা আর রিধি বসে গল্পে মশগুল। বাড়ির বড়রা সোফায় বসে টিভির খবরে ব্যস্ত, আর সারহান চৌধুরী তার ভাইয়ের সাথে জরুরি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঠিক সেই মুহূর্তে ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করলো সৌহার্দ্য। দরজা দিয়ে ঢুকেই তার
চোখের দৃষ্টি স্থির হলো ডাইনিং টেবিলের দিকে, যেন সে ঘরের আর সব কিছুকে উপেক্ষা করেও নিজের স্টুপিড বউটাকে খুঁজছিল। হঠাৎই তার চোখ আটকে গেল রীতির হাসি মুখের দিকে। পৃথার কোনো কথায় সে খিলখিল করে হেসে উঠেছে। রীতি সেই হাসিতে মুগ্ধতা থাকলেও সৌহার্দ্যর মনটা যেন কেমন বিরক্তিতে ভরে উঠল। সে গটগট করে ডাইনিংয়ের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গমগমে স্বরে ডাকল, সুইটহার্ট, রুমে এসো। ইউর হাজব্যান্ড নিডস ইউ রাইট নাও। সৌহার্দ্যর এই অকপট ঘোষণা শুনে ড্রয়িং রুমের বাতাসে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। বড়রা ইতস্তত বোধ করে খুকু করে কেসে উঠলেন। সারহান চৌধুরী রাগে লাল হয়ে গর্জে উঠলেন, লজ্জা শরম সব কি বাজারে বিক্রি করে দিয়েছো? নির্লজ্জ বেয়াদব ছেলে, বড়রা সামনে, তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? বাবার কথা সৌহার্দ্যর ফ্রিকুচকে গেল। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বিরক্তির এক দৃষ্টিতে বাবার দিকে তাকে শান্ত গলায় বলল, আশ্চর্য, আমি আমার বউকে ডেকেছি, এতে লজ্জা পর কি আছে? তোমারও তো সমস্যা হলে তুমি তোমার বউকে ডাকো না, আমার বুঝি কেন লাগছো? সারহান চৌধুরী রাগে লাল হয়ে গর্জে উঠলেন, বেহায়া নির্লজ্জ ছেলে, যাও আমার চোখের সামনে থেকে। বাবার ক্রোধে সৌহার্দ্য চোখে মুখে কোনো বিকার নেই। সে নির্বিকার কণ্ঠে বলল, তোমার চোখের সামনে থাকার আপাতত আমার প্রয়োজন নেই, আমার বউ প্রয়োজন। বউ নিয়ে চলে যাচ্ছে। সৌহার্দ্যর এই উদ্ধতপূর্ণ কথায় সারহান চৌধুরী চরম বিরক্তিতে নাক মুখ কুচকে বিড়বিড় করে বললেন, লাজ লজ্জাহীন বেয়াদব একটা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে রাগে গজগজ করতে করতে তিনি সোফা ছেড়ে উঠে চলে গেলেন। এদিকে ডাইনিং টেবিলে বসা রীতির অবস্থা তখন কাহিল। লজ্জায় তার মুখটা টকটকে লাল হয়ে আছে। তার ইচ্ছে করছে মাটির দুই ভাগ হয়ে যাক আর সে তার ভেতরে ঢুকে পড়ুক। চট্টগ্রাম থেকে ফেরার পর থেকে লোকটার যেন মুখের উপর কোনো লাগামই নেই। যেখানে সেখানে তাকে এভাবে লজ্জায় ফেলে সারাদিন এই সুইটহার্ট বলতে বলতে যেন মুখের ফেনাও তুলে ফেলে। বড় ছোট কোনো কিছু তোয়াক্কা নেই তার। রীতির মনে হচ্ছে আগের সৌহার্দ্য বোধে ভালো ছিল, অন্তত দেড় ব্যাটারি বলে রাগারাগি করলেও এভাবে প্রকাশ্যে লজ্জিত তো হতে হতো না। রীতির ভাবনা রেস কাটতে না কাটতে আবারও ভেসে এলো সৌহার্দ্য সেই গমগমে কণ্ঠস্বর, স্টুপিড মহিলা, কথা কানে যাচ্ছে না, রুমে এসো। এটুকু বলেই কারোর দিকে না তাকে সে হন হন করে নিজের রুমের দিকে চলে গেল। ভোর 6টা, জানালার পর্দা ভেদ করে আসা হালকা আলোয় হৃদির ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই সে ঘরটা একবার ভালো করে দেখে নিল, কিন্তু কোথাও সৌহার্দ্যের উপস্থিতি নেই। চট্টগ্রাম থেকে আসার পর প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে সে নিজেকে সৌহার্দ্যের বুকের উষ্ণতায় আবিষ্কার করে, কিন্তু আজ বিছানাটা একদম খালি। মনে হলো এই মানুষটা আজ তার আগে উঠে পড়েছে। হৃদিও নিঃশব্দে বিছানা ছাড়ল, অজু সেরে নামাজটা পড়ে নিল পরম শান্তিতে। তারপর খুব যত্ন করে গুছিয়ে রাখলো ঘরটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখতে দেখতে যখন সে চুলে হাত দিল, ঠিক সেই মুহূর্তে রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো সৌহার্দ্য। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, শরীর ভেজা জিমের পোশাক দেখে মনে হচ্ছে শরীর চর্চা শেষ করে সবই ফিরল। হৃদি আর চোখে তাকালো তার দিকে। বুকের ভেতরটা অদ্ভুত এক অভিমানে মোচড় দিয়ে উঠল তার। তবুও নিজেকে সামলে নিয়ে সৌহার্দ্য কোনো কথা বলল। নিষ্প্রিয় ভঙ্গিতে হৃদির পাশ কাটিয়ে এসে পানির বোতলটা ড্রেসিং টেবিলে রাখলো। একবার শুধু ঘড়ির দিকে তাকালো সে, তারপর তোয়ালটা কাঁধে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। হৃদির মনে হলো লোকটা তাকে যেন খুনাক্ষরও দেখতে পাচ্ছে না। সৌহার্দ্য বাথরুমে ঢুকে গেল। হৃদি দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে সৌহার্দ্যের পোশাকগুলো বের করে বিছানায় সুন্দর করে সাজিয়ে রাখলো। এরপর ধীর পায়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল সে। কাল রাত থেকেই এই মানুষটা তার সাথে একটা শব্দ উচ্চারণ করেনি। কাল সন্ধ্যায় রুমে রেখেছিল, কিন্তু হৃদি তখন সবার সামনে ওভাবে বলায় রাগ করে আসেনি। তারপর থেকে নীরবতার দেয়াল। সেই কখন থেকে পৃথা বিছানা ছাড়ার জন্য আরবানের সাথে এক প্রকার লড়াই করে যাচ্ছে, কিন্তু আরবান তাকে ছাড়ার পাত্র না, বরং সে যেন আরও জেদি হয়ে উঠেছে। এক হাতে পৃথার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেই আলগা হলেই পৃথা হারিয়ে যাবে যেন। আরবানের এই গাঢ় আলিঙ্গনে পৃথা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল, তবুও মিনমিনি কণ্ঠে আর্জি জানালো, প্লিজ ছাড়ুন না, অনেক দেরি হয়ে যাচ্ছে, কলেজে যাওয়ার সময় হয়ে এলো। ওদিকে রিদি আর ভাবি একা হাতে সব সামলাচ্ছে, ওরা কি ভাববে বলুন তো? আরবান চোখ না খুলে পৃথার শরীরে উষ্ণতা আরও নিবিড়ভাবে অনুভব হলো। কিছুটা আলসেমি মেশানো কণ্ঠে সে বলে উঠল, কেউ কিচ্ছু ভাববে না, আর 10টা মিনিট প্লিজ একটু ঘুমাতে দাও, তারপর না হয় উঠে যেও। কিন্তু পৃথা এবার আর আরবানের কথায় কান দিল না।
সে জানতো আরবানের এই বায়না গা ভাসানো মানেই আজ আর বিছানা ছাড়া হবে না। এক প্রকার জোর করে সে আরবানের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার এই সিদ্ধান্তে আরবান মনে মনে কিছুটা বিরক্ত হলো, মুখে কোনো কথা বলল না। বিছানা ছেড়ে উঠে পৃথা পেছন ফিরে আরবানের দিকে তাকালো। অগোছালো চুলে শুয়ে থাকা আরবানের সেই অভিমানী মুখের দিকে তাকিয়ে সে ভীষণ হাসি পেল। তার এই লোক সব সময় এমন করে। পৃথা সেদিকে তাকিয়ে একটু মুচকি হাসল, তারপর রুম থেকে বের হয়ে গেল। আমেনা খালার সাথে হাসি ঠাট্টায় মেতে রান্নাঘরে ব্যস্ত ছিল রিধি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়লো পৃথা, দুই হাতে জড়িয়ে ধরলো তাকে। রিধি একটু নাক মুখ কুচকে বিরক্তি ভান করে পড়ল, আমার এত সুন্দর একটা ভাই থাকতে তুই কেন আমার সাথে এসে এমন ঘেঁষাঘেঁষি করছিস? একদম বেয়াদব মেয়ে, শর্ত। পৃথা মুখটা বাঁকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, তুই ইদানিং স্যারের সাথে থেকে থেকে একদম ওনার মতোই হয়ে যাচ্ছিস, একদম ঠোঁটকাটা কথা বলিস। রীতি ঘুরে দাঁড়ালো, তার চোখে মুখে কিছুটা অস্থিরতা বলল, সত্যি কথা বললেই দোষ। এখন তাড়াতাড়ি কর ভাই, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। তার উপর ডাক্তার সাহেব আজ আবার একটা ক্লাস টেস্ট নেবেন বলে শুনলাম। রীতির কথা শুনে পৃথা বাঁকা হাসল। বাহ, বড় টিচার হলে কি যে সুবিধা, পড়া, প্রশ্ন, পরীক্ষার ডেট সব যেন হাতের মুঠোয়। কপাল লাগে ভাই, কপাল। পৃথার খোঁচা রীতির মনটা দমে গেল। সে কিছুটা অভিযোগের সুরে বলল, কপাল না ছাই, আমি কত করে বললাম টেস্টের পড়াগুলো অন্তত একটু বলে দিতে, সে তো বললই না, উল্টো শুনিয়ে দিল আমি নাকি ক্লাসে সব থেকে খারাপ ছাত্রী, আমার হাতে নাকি রোগী সেফ না। কথাগুলো বলেই রীতির মনটা খারাপ করে নিল। পৃথা রীতির দিকে তাকিয়ে মনে মনে ভাবল, স্যার তো ভুল কিছু বলেননি, তুই যে পরিমাণ পড়া চোর তাতে তো স্যার ঠিকই বলেছেন। কিন্তু রীতি সেদিকে সান্ত্বনা দিয়ে বলল, দূর পাগলি, স্যারের কথায় মন খারাপ করতে হবে না, তুই যে ভালো করিস সেটা উনি বোঝেন, শুধু মুখে বলেন না। সান্ত্বনা সুরে রীতিকে আশ্বস্ত করে পৃথা ছটপট হাতে নাস্তাগুলো গুছিয়ে নিল। হঠাৎ কিছু মনে পড়তেই সে রীতির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা, একটা কথা ভেবেছিস, সুমিকে আজকাল কেমন যেন লাগছে না? সারাদিন কেমন মনমরা হয়ে থাকে, কি যেন একটা হয়েছে ওর। হৃদিও যেন তার মনের কথাটাই শুনলো, দীর্ঘশ্বাস ফেলে পড়লাম। আমারও একদম তাই মনে হচ্ছে। কথায় কথায় নাস্তাগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে এক কাপ গরম কফি হাতে রীতি ধীর পায়ে এগিয়ে গেল সৌহার্দ্যর ঘরের দিকে। সৌহার্দ্য তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতামগুলো নিখুঁতভাবে আটকে নিচ্ছে। রীতি ঘরে ঢুকতে এসে আর চোখে একবার তাকালো, তারপর রীতির হাতের কফির কাপটা নিজের হাতে নিয়ে এক চুমুক দিয়ে শীতল গলায় পড়ল, রেডি হয়ে নাও, আমার লেট হচ্ছে। রীতি কিছুটা থমকে দাঁড়িয়ে শান্ত স্বরে পড়ল, আমার জন্য দেরি করতে হবে না, আপনি বরং বেরিয়ে পড়ুন, আমি পৃথার সাথে চলে যাব। সৌহার্দ্যর কপালে তৎক্ষণাৎ বিরক্তির ভাঁজ পড়ল। সে রীতির দিকে কড়া চোখে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে পড়ল, স্টুপিড, যেটা বলছিস সেটা করো, নাকি আমার সব কথার অবদ্ধতা করবে বলে ঠিক করে নিয়েছ? রীতি মুখটা ভার করিল, তার চোখের কোণে অভিমানের ছায়া। সে নিচু গলায় বিড়বিড় করল, আপনি তো বললেন আপনার দেরি হচ্ছে, তাই তো বললাম। সৌহার্দ্য কোনো কথা বলল না। সে নিজের পারফিউমের বোতলটা তুলে নিয়ে সে স্প্রে করল, তারপর ধীর পায়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই থমকে দাঁড়ালো। রীতির দিকে তাকে গমগমে স্বরে পড়ল, আজকে টেস্টে একটা টপিকে যদি ভুল হয় তবে কিন্তু মার মিস হবে না, মনে থাকে যেন। কথাটা বলে সে কটকট করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পদশব্দ মিলিয়ে যেতে রীতিশ দীর্ঘশ্বাস ফেলে মুখটা মুছড়ে বিড়বিড় করে উঠল, আমার মিস হবে না, খুব শ্লোক একটা। প্রশ্নটা অন্তত আগে ভাগে বলে দিলেই তো পারতেন, ভালো করে শিখে নিতাম। প্রফেসর জামাই পেয়ে লাভটা হলো কি তাহলে? আমার নামেই প্রফেসর, কাজে যেই লাভ সেই কদু। বলে বিরক্তিতে গাল ফুলিয়ে সেও তৈরি হওয়ার জন্য আলমারি থেকে এগিয়ে গেল। ক্যাম্পাসের মাঠের এক কোণে 3 বান্ধবী, রিধি, সুমি আর পৃথা। ক্লাসের চাপ কাটিয়ে সবে মাত্র তারা একটু হাঁপ ছাড়ার সুযোগ পেয়েছে, কিন্তু সুমির মুখটা দেখে বোঝা যাচ্ছে ভেতরে কোনো একটা দহন চলছে। রিধি কৌতূহল চোখে সুমির দিকে তাকে আলতো করে ওর হাত ধরলো, নরম স্বরে পড়ল, কিরে জানো কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখছি মনটা একদম ভার করে আছিস, কি হয়েছে বলবি তো? বাবার জেদ আর কমাতে পারছি না রিদি, বিয়ের জন্য বড্ড চাপ দিয়েছে। ছেলে নাকি আমাদের কলেজেরই একজন ডক্টর, আজ দেখা করতে বলেছে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করার কথা ভাবতেই পারছি না, কিন্তু বাবাকে কিছুতেই বোঝাতে পারছি না রে। সুমি একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো বিষণ্ণ গলায়, বলল, রিধি ফ্রি কুচকে একটু ভেবে বলল,
তুই না বলি তোর বাবার বন্ধুর ছেলে? সুমি মাথা নাড়িয়ে বলল। রিদি হ্যাঁ, এই হাসপাতালেরই কার্ডিওলজিস্ট সৌহার্দ্য স্যারের মতো। সান্ত্বনা সুরে বলল। আরে পাগলি, দেখা করলে কি বিয়ে করতে হবে নাকি? আগে দেখ না মানুষটা কেমন। যদি মনের মতো না হয় তবে সরাসরি বলে দিবি তুই অন্য কাউকে ভালোবাসিস, ব্যাস সব ঝামেলা চুকে যাবে। এত জটিল ভাবছিস কেন? প্রীতা পাশে বসে মাথা নাড়ল। একদম ঠিক বলেছে রিদি, আগে পরিস্থিতিটা দেখ, তারপর সিদ্ধান্ত নিস। তিনজনের এই গভীর আলোচনার মাঝে হঠাৎ একটি ছেলে এসে রিধির দিকে একটি খাবারের বক্স বাড়িয়ে দিল। ছেলেটি হাসি মুখে বলল, ম্যাম, সৌহার্দ্য স্যার পাঠিয়েছেন, আপনাকে বলেছেন এটা খেয়ে নিতে। রিধি হকচকে গেল। সুমি পৃথার হাসি দেখে তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। পৃথার সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে চিৎপুনিও কাটল। বাপরে, এমন আগলে রাখা জামাই থাকলে কার না ভালো লাগে ভাই। সুমিও হাসতে হাসতে যোগ দিল। একদম, স্যারের তো দেখি নজর সবসময় তোর দিকেই। বাবা ক্লাসে যেমন করে তাকিয়ে থাকে মনে হয় তার বউ কেউ চুরি করে নিয়ে যাবে। রিধি কোনো কথা বলল না, শুধু লজ্জায় ঢাকার চেষ্টা চল জলদি বক্সটা খুলে ফেলল। বাড়িতে বেরোনোর তাড়ায় আজ সকাল ঠিক মতো নাস্তা করা হয়নি তার। সহজ ঠিক কিভাবে বুঝে গেল যে নাস্তা না খেয়ে বেরিয়ে এসেছে। তা ভেবে রিধির বুকের ভেতরটা অদ্ভুত এক উষ্ণতায় ভরে গেল। বান্ধবীদের সাথে খাবারটা ভাগ করে নিতে নিতে সে মনে মনে হাসল। সৌহার্দ্য বাইরে যতই রাগী হোক না কেন, তার ভেতরে এই যতটুকু রিধির সব অভিমান ধুয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুমির থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসার সময় পৃথা হঠাৎ থামল। রিধির দিকে তাকিয়ে বলল, তোর ভাইয়ের সাথে একটা জরুরি কথা আছে, তুই একটু দাঁড়া, আমি দেখা করে আসছি। বলে পৃথা হাসপাতালের দিকে এগিয়ে গেল। রিধি করিডোর এক প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পেরিয়ে গেছে। ক্লান্তিতে যখন রিধি কিছুটা আনমনা, ঠিক তখনই করিডোরের এক পাশে সোহাদর চেম্বারটি তার চোখে পড়লো। দুষ্টমির এক ঝলক হাসি খেলো রিধির ঠোঁটের কোণে। সে পা চিপে চিপে চেম্বারের সামনে গেল। বাইরে সে অপেক্ষমান ছেলেটির কাছ থেকে সিরিয়াল নাম্বারটি ম্যানেজ করে নিল। কিছুক্ষণ পর নিজের নামের ডাক আসতেই রিধি সে বুক ফুলিয়ে ভেতরে ঢুকে পড়ল। সোহাদ তখনও মনোযোগ দিয়ে প্রেসক্রিপশন লিখছিল। মাথা নুইয়ে তুলেই গম্ভীর স্বরে পড়ল, না আমার বয়স বলুন। রিধি টেবিলের দিকে এগিয়ে গিয়ে মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মিসেস সৌহার্দ্য চৌধুরী। নামটা শোনা মাত্র সোহাদের কলম থেমে গেল। শিকুচকে সে মুখ তুলে তাকালো। রিধিকে সেখানে দেখে তার চোখ শুরু হলো, কিন্তু মুখে কোনো বিস্ময় প্রকাশ না করে সে আবারও স্বাভাবিকভাবে নির্বিকার স্বরে বলল, সমস্যা কি? রিধির ঠোঁটের কোণে সেই দুষ্ট হাসিটা ঝুলিয়ে পড়ল। বুকে ব্যথা করছে ডাক্তার সাহেব। সোহার্দ আর এক মুহূর্ত বসলো না, চেয়ার ছেড়ে উঠে দ্রুত রিধির কাছে চলে এলো। নিমিষের মধ্যে রিধির কোমরটা টেনে নিজের শরীরের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। গলায় ঝোলানো স্টেথোস্কোপটি হাতে নিয়ে সে রিধির বুকের উপর রাখলো, কিন্তু তার দৃষ্টি রিধির চোখের গভীরতায় আটকে ছিল। সৌহার্দ্যের এই আকস্মিক ও উষ্ণ স্পর্শে রিধির হৃৎপিণ্ড যেন ধক করে উঠল। সে চোখ বন্ধ করে ফেলে কাঁপা কাঁপা গলায় পড়ল, প্লিজ ছাড়ুন ডাক্তার সাহেব। সৌহার্দ্য তার নেশালো কণ্ঠে ফিসফিস করে পড়ল, কেন ছাড়বো? ডাক্তার তো রোগী দেখছে, ভুল কিছু কি করলাম? রিধি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে লজ্জায় রাঙা হয়ে পড়ল। ছি, আপনি একদম লুচ্চা ডাক্তার। কেউ এইভাবে রোগী। কথা শেষ করতেই পারল না সে, লজ্জায় তার কণ্ঠ বুঝে এলো। সৌহার্দ্য তার মুখটা রিধির কানের খুব কাছে নিয়ে এলো। সে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় রিধির শরীর কেঁপে উঠল। সৌহার্দ্য ফিসফিস করে পড়ল, আমি শুধু আমার একান্ত রোগীকে এইভাবে দেখি, শুধু এইভাবে না, ওরা অনেকভাবেই দেখতে চায়। ওটাকে দেখাতে ইচ্ছুক মিসেস সৌহার্দ্য? কথা বলে সে রিধির দুই গালে গাঢ় দুটো গাঢ় চুমু খেলো। তারপর আলতো করে তার ঠোঁটের কোণে একটা চুমু খেতে রিধি সারা শরীর শিউরে উঠল। সে নিজের অজান্তে সৌহার্দ্যের শার্টটা শক্ত করে খামচে তোলো। সৌহার্দ্য মৃদু বিরক্তি আর ভালোবাসার সংমিশ্রণে বলল, স্টুপিড। আই কাঁপুনি বন্ধ করো। আজ রাতে যদি তুমি নিঃশ্বাস বন্ধ করেও মরে যাও, তবুও তোমাকে আমি ছাড়ছি না। মনে রাখো মিসেস সৌহার্দ্য। কচরা বলে রিধির নাকে আলতো করে একটা কামড় দিল। তারপর আলতো করে হাতে রিধির কিছুটা এলোমেলো হয়ে যাওয়া হিজাবটা ঠিক করে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে পড়ল। যেতে পারবে নাকি আমি পৌঁছে দেবো? রিধি নিজেকে কিছুটা সামনে নিয়ে ধীর স্বরে বলল, পারবো, পৃথা বাইরে আছে। সৌহার্দ্য রিধিকে ছেড়ে দিয়ে নিজের শার্টটা ঠিক করতে করতে চেয়ারে বসলো। তারপর নির্বিকার ভাবি বলল, ঠিক আছে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে তোমাদের নামিয়ে দিয়ে আসবে।
রিদি মাথা নেড়ে সায় দিয়ে এক মুহূর্তের জন্য সোহার্দের দিকে তাকালো, তারপর লাজুক পায়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। ফারিস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রিবা এসে তার গলা জড়িয়ে ধরে ছুঁড়ে পড়ল। রিবা কাল রাতে সৌহার্দ্যর সাথে এসেছে। সৌহার্দ্য একটা দরকারে ফারিসের কাছে আসবে শুনে ভাইয়ের পিছু নিয়েছে। ফারিস বিরক্তির ভান করে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, সর আমার উপর থেকে। এভাবে বান্দরের মতো ঝুলে আছিস কেন? রিবা মুখ ঝাঁকি বাচ্চা মেয়েদের মতো করে বলল, নির্লজ্জ এমপি সাহেব, আমাকে ইগনোর করছেন কেন? একটা ফুটফুটে মেয়ের মতো এত অবিচার আলা সইবে না কিন্তু। ফারিসের ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু সে তো কঠোরভাবে চেপে রাখলো। ধমক দিয়ে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, নাম আমার গায়ের উপর থেকে, নইলে এক চড় দিয়ে তোর ফোকলা দাঁত ফেলে দেবো। ফারিসের হুমকিকে রিবা কানা করিও পাত্তাই দিল না, বরং গলা আরো শক্ত করে জড়িয়ে ধরল আদর কঞ্চ বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন চনুমনুর ফাফা? বলেই ছপাছপ কয়েকটি চুমু খেয়ে নিল ফারিসের গালে। ফারিস যেন পাথর হয়ে গেল। তাকে এমন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রিবা দুষ্টিমি ভরা গলায় বলল, কি হলো ফারিস ভাই, আপনি কি ফিট খেয়ে গেলেন? আমি কি ভাইয়াকে ডাকবো? রিবার কথায় ফারিস যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। সে তেতে উঠে বলল, পকেট সাইজের ঝড়, এই মুহূর্তে আমার তোর ভাইকে নয়, তোকেই দরকার। বলেই ফারিস রিভার উষ্ঠে নিজের উষ্ঠে ডুবিয়ে দিল। হাতের এলোমেলো আর উষ্ণ স্পর্শে মুহূর্তেই রিবাকে দিশেহারা করে তুলল সে। রিবা দুহাতে ফারিসের পিঠের শার্ট খামচে ধরে তাকে আবেগের সাড়া দিতে লাগলো। দুজনের উষ্ণ নিঃশ্বাসের ঘরের বাতাস যখন ভারী হয়ে উঠেছে, ঠিক তখনই ফারিসের ফোনটা বেজে উঠল। ফারিস সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে রিবার মগ্নই রইল। উষ্টের ভাঁজে নিজের উষ্ঠ রেখে সে হাত বাড়ালো রিবার জামার পেছনে চেন বরাবর, কিন্তু ফোনটা আবারও চিৎকার করে বেজে উঠল। বিরক্তিতে ফারিসের চোয়াল শক্ত হয়ে এলো। রিবার থেকে একটু সরে এলো ফোনের স্ক্রিনে। সুজন নাম দেখে রাগে পিপির করে বলল, সৌহার্দ্য একদম ঠিক কাজই করে। বেয়াদবটাকে ব্লক করে দেওয়া উচিত। নিজে তো বিয়ে করবে না, কাউকে বউ নিয়ে শান্তিতে থাকতেও দেবে না। ফোনটা বলেই কেটে দিয়ে ফারিস ফিরতে দেখলো লজ্জায় রিবা পুরোপুরি মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে। ফারিস ধীর পায়ে এগিয়ে এসে রিবাকে নিজের বুকের ভেতর মিশিয়ে নিল। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, এভাবে আমাকে সিরিয়াস করে এখন লজ্জা পাচ্ছিস কেন? রিবা ফারিসের বুকের মাঝে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, ফারিস ভাই, একদম বাজে কথা বলে লজ্জা দিবেন না। ইস, আমার বুঝি লজ্জা করে না? ফারিস শব্দ করে হেসে দিয়ে বলল, তোর যে লজ্জা আছে তার প্রমাণ তো আজ হাতে নাতে পেলাম। বলেই সে আবারও ঝুঁকে রিবার উষ্ঠের ভাঁজে নিজের উষ্ঠ গুজে দিল। দীর্ঘ এক চুমুনে রিবাকে আচ্ছন্ন করে দিয়ে তাকে ছেড়ে দিয়ে দরজার দিকে হাঁটা দিল। বলা, পকেট সাইজের ঝড়, আমার বাচ্চার মা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে নে। দ্রুত পায়ে ফারিস বেরিয়ে গেল ঘর থেকে। রিবা লজ্জা আর আবেগে নিজের দুই হাত মুখ ঢেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান দুটো তখনও লজ্জায় রাঙা হয়ে উঠছে, জ্বলছে। কলেজের ব্যস্ততা শেষে রিধি ও পৃথা গল্প করতে করতে গেটের দিকে এগিয়ে আসছিল। পৃথা হঠাৎ রিধির দিকে ঘুরে দাঁড়িয়ে ফ্রিকুচকে জিজ্ঞেস করল, কিরে, তোকে ছেড়ে কিছু সময়ের জন্য একটু আলাদা হয়েছিলাম, ফিরে দেখি তুই গায়েব। তোকে খুঁজতে খুঁজতে আমার পাগল হওয়ার দশা। কোথায় গিয়েছিলি তুই? রিধি খানিকটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল। পৃথা যেন ছাড়ার পাশে নয়, সন্দিগ্ধ চোখে তাকিয়ে ছোট্ট করে বলল, ও আচ্ছা, কিন্তু আমি তো সেদিকেও খুঁজেছি, পেলাম না তোকে। রিধির কপালে চিন্তার ভাঁজ পড়ল। পৃথা এখন সিআইডির মতো জেরার উপর জেরা করে যাচ্ছে। সত্যিটা বললে সে কি পরিমাণ পচাবে সেটা রিধি ভালো করে জানে। সে কোনো উত্তর না দিয়ে চুপ মেরে রইল। পরিস্থিতির মোড় ঘোরাতে চট করে বলল, আরে চল তো ভাই, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। কথা মতো দুজনেই গাড়ির দিকে এগিয়ে গেল। রিধি গাড়ির দরজা খুলবে এমন সময় হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক অচেনা ভারী আর গম্ভীর কণ্ঠস্বর। কেমন আছেন মিষ্টি ম্যাডাম? কণ্ঠস্বরটি এত রহস্যময় ছিল যে রিধি থমকে গেল। সে ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী এক সুদর্শন যুবক। লোকটার চোখগুলো অদ্ভুত, যেন ঠিক বিড়ালের মতো তীক্ষ্ণ। রিধি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে এলো। অদ্ভুতভাবে তার মনে হলো এই সম্বোধনটা মিষ্টি ম্যাডাম সে যেন আগেও কোথাও শুনেছে। হৃৎপিণ্ডের গতি যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু স্মৃতি হাসেও
সে জায়গাটা মনে করতে পারল না। হৃদি কিছু বুঝে ওঠার আগে আবারও ভেসে এলো সে একই কণ্ঠস্বর, কিছুটা ধীর আর গম্ভীর। ম্যাডামের কি খুব তাড়া আছে বাড়ি ফেরার? হৃদি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি বিড়ালের মতো তীক্ষ্ণ চোখগুলো যেন তার অস্তিত্বের গভীরে বিঁধছে। পৃথা পাশে দাঁড়িয়ে কিছুটা অপ্রস্তুত। সেও বুঝতে পারছে না লোকটা আসলে কে। অস্বস্তি কাটিয়ে হৃদি নিজেকে কিছুটা সামনে নিল, তারপর ধীর গলায় জিজ্ঞেস করল, আপনি কি আমাকে কিছু বলছেন? আমি তো আপনাকে চিনি না ভাইয়া। ভাইয়ের একটা শুনে ছেলেটির কপালে ভাঁজ পড়ল, তবে বিরক্তি চেপে সে শান্ত গলায় বলল, আমাকে চিনতে পারছো না মিষ্টি? হৃদিতা বিরক্তি অতিশয় ফিকুচকে ফেলল, স্পষ্ট স্বরে জবাব দিল, ভাইয়া আমি চিনি বা মিষ্টি না, আমার নাম রিদিতা খান। হৃদির ছাচালো কথা শুনে ছেলেটি বাঁকা হাসল, তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মুগ্ধতা। সে বলল, তুমি আমাকে একদম ভুলে গেছো মিষ্টি। আমি তাজওয়ান শিকদার, তোমার ভাই শাহবীরের চাচাতো ভাই। ছোটবেলায় তো তুমি আমার কোলে চড়ে বসে থাকতে, আমার বউ তাজনের কথা শেষ হওয়ার আগে সৌহার্দ্য হাওয়ার বেগে এসে হৃদিকে নিজের বুকের কাছে টেনে নিল। তাজনের দিকে আগুনের মতো জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে সে কড়া গলায় বলল, ছোটবেলার কথা ভুলে যা। বড় বলে এখনো আমার কোলে চড়ে বসে থাকে। তবে কোলে ওঠার সিস্টেমটা অন্যরকম। তুই আনম্যারিড পার্সন, তুই বুঝবি না। বলে সৌহার্দ্য হৃদির গালে আলতো করে চুমু খেল, তারপর তাজনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সুইটহার্ট, আমি ঠিক বলছি না? সৌহার্দ্যর এমন আচরণে রীতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সবার সামনে এমন কানে কিছুটা লজ্জাও পেল। তার মনের ভেতর এখন কৌতূহল বেশি কাজ করছে। সৌহার্দ্যর বুকের সাথে হৃদিকে লেপটে থাকতে দেখে তাজনের বুকের ভেতরে যেন রাগের টকবক করে ফুটছে। মনে হচ্ছে চোখের সামনে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যকে এক্ষুনি মাটির সাথে পিষে ফেলে সব আক্রোশ মেটায়। তাজওয়ান চোয়াল শক্ত করে ফিরফির করে উঠল, বেশি বাড়াবাড়ি করছে সৌহার্দ্য, এর ফল ভালো হবে না। সৌহার্দ্য ধীর স্থির ভাবে তাজওয়ানের দিকে ফেলল, কিন্তু তার চোখে তখন আগুনের হালকা ফ্রিকুচকে একটা তচ্ছিলে হাসি দিয়ে শান্ত অথচ ভারী গলায় পড়ল, ভীষণ ভয় পেয়েছি আমি। তুই আমার বাল ছেড়বি, শোরের বাচ্চা। ভুল জায়গায় চোখ ধরে চোখ উপড়ে ফেলতে সৌহার্দ্য চৌধুরীর 2 সেকেন্ডের সময় নেবে না। সৌহার্দ্যের এই রুদ্র মূর্তি দেখে হৃদির ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারল সৌহার্দ্যর এই প্রচণ্ড রাগ অকারণ নয়, এর পেছনে নিশ্চয়ই এমন কিছু আছে যা তাকে ঘিরেই। নিজের অজান্তেই সে আরও একটু সৌহার্দ্যের বুকের সাথে মিশে গেল। তার হাতটা শক্ত করে চেপে ধরে কাপা গলায় বললাম, বাড়ি চলুন ডাক্তার সাহেব প্লিজ। হৃদির এই অসহায় মিনতি আর গায়ের সাথে লেপটে থাকা শরীর সৌহার্দ্যর রাগের তীব্রতা এক নিমিষেই কমিয়ে আনল। সে বুঝতে পারলো তার বউটা ভয় পাচ্ছে। সঙ্গে সঙ্গে তার গলার স্বরও বদলে গিয়ে আদুরে হয়ে এলো। হৃদির গালে আলতো করে হাত রেখে সে ফিসফিস করে বলল, কুল ডাউন জান। পরক্ষণে সৌহার্দ্য আবারও তাজনের দিকে ফেল। তার দৃষ্টি এখন স্থির, ধারালো আর ভয়ঙ্কর রকমের শীতল, কিন্তু সেই রক্তচোখ উপেক্ষা করে তাজওয়ান যেন নির্বিকার, বিকারহীন। সে হালকা হেসে হৃদির দিকে তাকে বলতে শুরু করলাম, তুমি ভয় পাচ্ছ কেন মিষ্টি? তাজনের কথা শেষ হওয়ার আগে সৌহার্দ্য রাগে ঘুরছে উঠল, ধর চেপে বললাম, কুত্তার বাচ্চা, আমার বউ মিষ্টি না তিতা সেটা আমার জানার কথা। তুই ওকে মিষ্টি বলিস কোন সাহসে? হৃদির দিকে তাকে সৌহার্দ্যের রাগে মুখটা একটু নরমও হলো। সে দ্রুত হৃদিকে গাড়িতে বসিয়ে দিয়ে আবার তাজনের দিকে এগিয়ে গেল। এবার তার গলার স্বর আরও নিচে, কিন্তু তাতে আগুনের হলকা। তাজনের খুব কাছে গিয়ে সে বলল, বিশ্বাস কর, ওটা একটি মিষ্টি না, পুরো তিতো। অলরেডি কয়েকবার টেস্ট করা টান। কথা বলে সৌহার্দ্য তার সানগ্লাসটা চোখে পড়ে নিল। তার ভাবসাব একদম পাথরের মতো শক্ত। তাজনের পাশ কাটিয়ে যাওয়ার সময় সে গভীরভাবে বলল, তোর ভালোর জন্য বলছি, আমার সাথে লাগতে আসিস না, ফল মোটেও ভালো হবে না। আমি খুব একটা ভালো মানুষটা, সেটা তোদের জানাই আছে। তাজনকে কিছু বলার সুযোগ না দিয়ে সৌহার্দ্য গাড়িতে উঠে বসল। স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়িটা তীব্র বেগে গতিতে ধুলো উড়িয়ে চোখের নিমিষে রাস্তা দিয়ে মিলিয়ে গেল। তাজন ক্ষিপ্ত গতিতে গাড়িটির দিকে তাকিয়ে আছে। তার হাতের মুঠি শক্ত হয়ে জমে গেছে, দর চেপে ফিরফির করে উঠল, কতগুলো বছর দূর থেকে কেবল আগলে রেখেছি তোমাকে মিষ্টি। নিজের কোনো চাহিদার চেয়ে তোমার ওই নিষ্পাপ হাসিটাকেই বেশি ভালোবেসেছি। ভেবেছিলাম সময় এলে তোমাকে আমার করে নিব, অথচ এক মুহূর্তেই সব শেষ। যে ফুলটাকে ছুঁতেও আমি ভয় পেতাম, আজ সেই ফুল অন্য কারোর বাগানে ফুটে আছে। ভাগ্য বড় নিষ্ঠুর, কেউ তোমাকে না চেয়েও পেয়ে গেল।
কিন্তু আমি তাজওয়ান শিকদার সৌহার্দ্য চৌধুরীকে ছাড়বো না। একরাশ দীর্ঘশ্বাস ফেলে তাজওয়ান নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। চোখ লাল হয়ে আছে বারবার। সৌহার্দ্যর বুকে রিধি লেপ্টে থাকা দৃশ্যটা চোখের সামনে ভাসছে। 12 বছর বয়সে রিধিকে ঘিরে তাজওয়ানের এই এক অদ্ভুত আসক্তি ছিল। তারপর থেকে তাকে আগলে রাখাই যেন তার জীবনের ব্রত। রিধিকে দেখার জন্য চাচি আরিফা খানের বাড়িতে বারবার, সুদূর আমেরিকা থেকে বারবার ছুটে আসতো সে। ছোটবেলায় রীতি ছিল তাজনের ছায়ার সঙ্গে। খান বাড়িতে এলে সারাদিন তার পিছু পিছু ঘুরতো, কিন্তু রীতি যখন বড় হতে লাগলো তাজন ইচ্ছে করে দূরত্ব বাড়িয়ে দিল। তার কাছে রীতি ছিল এক পবিত্র ফুল, আর টকবগে যুবক হিসেবে সে কোনোভাবেই চায়নি আবেগের বশে কোনো ভুল করে ফেলতে। তাই দেশে আসা কমিয়ে দিল সে। ওই সুদূর আমেরিকায় বসেও যক্ষের মতো আগলে রেখেছিল মেয়েটিকে। অথচ সব পরিকল্পনা এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। আকরাম খানের মৃত্যুর পর তার পরম যত্নে রাখা সেই পাখিটি আজ চিরতরে অন্য কারো দখলে। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রিধি। ঠিক তার বিপরীতে সোফায় বসে আগুনের গোলার মতো জ্বলছে সৌহার্দ্য। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন রিধিকে বিদ্ধ করছে। বাড়িতে ফেরার পর থেকে আধা ঘন্টা পার হয়ে গেছে, অথচ সৌহার্দ্য একটা শব্দ উচ্চারণ করেনি। কেবল তার রাগের উত্তাপে পুরো ঘরটা থমথমে হয়ে আছে। রিধি ভয় কুঁকড়ে আছে। কোনো প্রশ্ন করার সাহসও তার হচ্ছে না। সে জানেই না তার অপরাধটা ঠিক কোথায়। কিন্তু সৌহার্দ্যর মনের ভেতর তাজনের রিধিকে কোলে নেওয়ার কথাটা বারবার দগদগে ক্ষতর মতো ফুটে উঠেছে। আর প্রতিবারই সেই দৃশ্য মনে আসতেই তার রক্ত যেন ফুটছে। আর ধৈর্য ধরে রাখা সম্ভবই হলো না। সৌহার্দ্য তার ধস চেপে প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে বলে উঠল, স্টুপিড মহিলা, ছোটবেলা থেকে কি এমন বেয়াদব ছিলে? কোনো বোধবুদ্ধি নেই তোমার? কার কোলে উঠতে আর কার কোলে না সেটা কি কখনো শেখনি? বড় আমার কোলে ওঠার আগ পর্যন্ত কি একটু ধৈর্য ধরা যাচ্ছিল না? কতটা বেয়াদব বলে এমনটা করা যায়? সৌহার্দ্যর এমন অযৌক্তিক কথা অভিযোগ শুনে রীতি যেন পাথরের মতো জমে গেল। তার মানে সব ঝামেলার মূল ওই একটা ঘটনায়। সে তো ছোটবেলার কথা রিধির নিজেরই তো মনে নেই কার কোলে উঠেছে। সে যদি বুঝতো যে সে বড় হয়ে তার জীবনে এমন একজন আপদ জুটবে, তবে কি সে নিজের কপালে এই দুর্ভাগ্য টেনে আনতো? সৌহার্দ্যর এমন হীনমন্যতায় রিধির ভেতরটা অভিমানে চঞ্চল করে উঠল। কিন্তু পরিস্থিতি সামলাতে সে নিচের স্বরে কাঁপা কাঁপা করা মিনমিন করে বলল, তখন তো তখন তো আমি অনেক ছোট ছিলাম, আমি তো অত কিছু বুঝতাম না। রিধি বাক্যটি শেষ করতেও পারল না। তার আগে সৌহার্দ্য গর্জে উঠল। Just shut up, stupid. সৌহার্দ্য সেই বজ্র কঠিন ধমক শুনে রিধির শরীর কেঁপে উঠল। সৌহার্দ্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করেও হাতের ইশারায় রিধিকে কাছে ডাকলো। রিধি ভীরু পায়ে এগিয়ে যেতেই সৌহার্দ্য আচমকা তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের করে বসিয়ে নিল। শক্ত হাতে রিধির কোমর জড়িয়ে ধরে সৌহার্দ্য হিসিস করে বলল, স্টুপিড মহিলা, শান্ত করো আমাকে। রিধি যেন বোবা হয়ে গেল। সে সৌহার্দ্যকে কিভাবে শান্ত করবে? আমতা আমতা করে সে বলতে চাইল, আমি কিভাবে? কিন্তু তার কথা শেষ করার আগে সৌহার্দ্য রীতির গলার ভাঁজে মুখ গুজে আলতো চুমুর উষ্ণতা ছড়িয়ে দিয়ে বলল, স্টুপিড, শুধু কি মুখ চালাতে পারো? সৌহার্দ্য রীতিকে আরো নিবিড় করে কাছে টেনে নিতেই দরজায় কর্ণালো কেউ। মুহূর্তের মধ্যে সৌহার্দ্যের বিরক্তি তুঙ্গে উঠল। রিধিকে ছেড়ে দিয়ে সে উঠে দাঁড়ালো এবং রাগে ফিরফির করে বলল, ঘরে বাইরে কোথাও শান্তি নেই। আমার কপালে কি বাসরও জুটবে না? দরজা খুলতে সামনে সায়দা চৌধুরীকে দেখে সৌহার্দ্য ফিকুচকে গেল। সায়দা চৌধুরীর ছেলে অগ্নি শর্মা চাহনিকে উপেক্ষা করে রাগী কণ্ঠে প্রশ্ন করলেন, মেয়েটাকে এভাবে টেনে নিয়ে এলি কেন? কি করছিস তুই ওর সাথে? তোর এই রাগ? তোমরা কি আমাকে শান্তিতে কিছু করতে দেবে? মার কথা শেষ করার আগে বিরক্তি ছেড়ে গট গট করে রুম থেকে বেরিয়ে গেল সৌহার্দ্য। এদিকে রীতি লজ্জায় লাল হয়ে সোফায় গিয়ে কুকড়ে বসে এলো। ছেলের এমন উগ্র আচরণের কারণ সায়দা চৌধুরী বুঝতেই পারল না। তিনি রীতির পাশে গিয়ে বসে পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, আমাকে বলবি? বাবু তোকে এভাবে নিয়ে এলো কেন? রীতি নিজেকে সামনে নিয়ে মিনমিন করে বললাম, তেমন কিছু না আম্মু, আপনি টেনশন করবেন না, উনি একটু রেগেছিলেন তো তাই। সায়দা চৌধুরী আর কথাই বাড়লেন না। ছেলে ও ছেলের বউয়ের মাঝে সব ঠিক হচ্ছে, এই আশাটাই ওনার শান্তি। রিদিকে সৌহার্দ্যর সাথে একঘরে থাকতে দেখে তিনি ধরে নিয়েছেন ওদের মাঝে বুঝি সব মিটে গেছে। কিন্তু আজ সকালে কলেজ থেকে আসার পর সৌহার্দ্যকে যেভাবে রাগী ভঙ্গিতে রিদিকে রুমে নিয়ে আসতে দেখেছিলেন, তাতে তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। আসবে কি আসবে না এমন দ্বিধাদ্বন্দ্ব আর মনের অস্থিরতা নিয়ে তিনি
ছুটে এসেছিলেন। শাহেদা চৌধুরী রীতিকে খেয়ে নিতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতে রীতি ছোটবেলার স্মৃতিগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু সেভাবে কিছুই মনে পড়ছে না। আর তার রীতি ভিড় করে পড়ল। আমার কপালে আপদের শেষ নেই, একটা গেলে আরেকটা। ইস, অশান্তির জীবন একটা। বলে এসে রান্নাঘর থেকে পাওয়ার আপাতত কিছু খাওয়া দরকার। খিদে পেট চুইচুই করছে, কিন্তু যা হওয়ার হবে। এই জীবনে তার ভাগ্যে শান্তি আসবে কিনা সেটা তার অজানা। রাত তখন 11টা। দেয়াল ঘড়িটার কাঁটাটা নিরসভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু সৌহার্দ্যর ফেরার কোনো লক্ষণই নেই। হৃদি হাতে একটা বই নিয়ে বসে আছে ঠিকই, কিন্তু চোখের পাতা অক্ষরের উপরে স্থির হতে চাইছে না। প্রতিটি সেকেন্ড যেন এক একটা পাহাড় সম ভারী হয়ে পড়েছে, বুকের উপর চেপে বসেছে। অকারণ অস্থিরতায় বারবার মোবাইলটা চেক করছে সে। 2-3 বার কল দেওয়ার হয়েছে, কিন্তু ওপাশ থেকে কেবলই যান্ত্রিক নীরবতা। আজকের ঘটনাটার পর থেকে রীতির মনের ভিতরে এক অজানা আশঙ্কায় কু ডাকছে। আর স্থির থাকতে পারল না রীতি। বুকটা ধরফর করে উঠল তার, হাত কাঁপছে। তবুও শেষ চেষ্টা হিসেবে সহজার নাম্বার আবারও ডায়াল করলো সে। এবার রিং হওয়ার সাথে সাথে সেই কলটা রিসিভ হলো। ওপাশ থেকে কোনো সারা শব্দ আসার আগে রীতি উদ্বিগ্ন কণ্ঠস্বরে ভেঙে পড়ল। ডাক্তার সাহেব, আপনি ঠিক আছেন তো? এখনো বাড়ি ফিরেননি যে? ওপাশ থেকে সৌহার্দ্য নীরব হাসির একটা মৃদু শব্দ ভেসে এলো। রীতি এই তীব্র ব্যাকুলতা সৌহার্দ্যর কঠিন হৃদয়ে দেয়ালে যেন আলতো করে স্পর্শ বুলিয়ে দিয়ে গেল। বিড়বিড় করে বললাম, উফ, এই পাগলিটা আমার সহজ সরল মনটা কি পুরো কবজা করে নিয়েছে। এখন তো নিজের চেয়ে বেশি ওই স্টুপিড মেয়েটার কথাই আমার মনে পড়ে। নিজের ভাবনাগুলো ছেড়ে ফেলে সৌহার্দ্য শান্ত অথচ গম্ভীর স্বরে বলল, ডোন্ট প্যানিক সুইটহার্ট, আই এম ফাইন। রীতি খানিকটা আশ্বস্ত হলেও অভিমান ঝরে পড়লো তার কণ্ঠে। এত দেরি হচ্ছে কেন? বাসায় ফিরছেন না যে? সৌহার্দ্যর ভারী কণ্ঠস্বর কানে আসতে রীতির কান গরম হয়ে উঠল। সে দুষ্টুমি ভরা গলায় বলল, কেন, খুব মিস করছো আমায়? তাড়াতাড়ি ফিরলে কি কিছু মিছু খেতে দেবে, আদর করতে দেবে? একটু করলে এখনই আসছে। আপনি তো আমায় কখনো ভালোবাসি বলেননি। যেদিন মন থেকে এই কথাটা বলবেন সেদিন কিছু মিছু খাওয়ার চিন্তা করবেন, তা না হলে খেতে চাওয়ার আশাটা ছেড়েই দিন। ওপাশে হঠাৎ করে এক গম্ভীর নীরবতা নেমে এলো। সৌহার্দ্য যেন কথাগুলো শুনতেই পায়নি। রীতির মনে হলো সৌহার্দ্য হয়তো গুরুত্ব দিচ্ছে না। তার অভিমান যেন মুহূর্তে রাগে পরিণত হলো। এক ঝটকে ফোনটা কেটে দিল সে। বারবার মনে হতে লাগলো, একটা ভালোবাসি বলে কি খুব ক্ষতি হয়? সব স্ত্রী তো তার স্বামীর মুখ থেকে এই শব্দটা শোনার জন্য তৃষ্ণার্ত থাকে। সে জানে সৌহার্দ্য এসব আদিকে তো পছন্দ করে না। খুব গম্ভীর মানুষ সে। তবুও রীতির মনের কোণে এক অন্ধকার কোণে একটা ক্ষীণ আশা সবসময় বেঁচে থাকে। হয়তো একদিন অন্তত একবার সৌহার্দ্য বলবে ভালোবাসি। একটা দীর্ঘশ্বাস ফেলে বইটা বুকের কাছে জড়িয়ে ধরে রীতি ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 12টা। নিস্তব্ধতার চাদরে ঢাকা ঘর। রিভা চোরের মতো অতি সাবধানে ফারিসের ঘরের দরজা এসে দাঁড়ালো। উক্কি দিয়ে দেখলো ফারিস উপরে শুয়ে আছে। অফিস থেকে ফিরে বাইরে খাবার খেয়েই সোজা বিছানায় গা এলিয়ে দিয়েছিল। ঘুমের অতলে তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফারিস টের পেল তার পিচ্ছি বউটা ঘরের ভেতর। কৌতূহল হলো দেখি মেয়েটা কি করে, তাই ঘুমের ভান ধরে স্থির হয়ে রইল সে। রিবা পা চিপে চিপে ভিতরে ঢুকলো। বিছানার পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ফারিসের নিস্তব্ধতা বোঝার জন্য। কোনো সারা শব্দ না পেয়ে আলতো করে বিছানায় উঠে বসলো। এরপর বিড়লার মতো নিঃশব্দে ফারিসের হাতটা সরিয়ে তার বুকের মাঝে নিজেকে গুটিয়ে নিল। মুহূর্তের মধ্যেই ফারিস তাকে জাপটে ধরল। রিবার কানের কাছে ফিসফিস করে পড়ল, শ্বশুরের বেয়াদব মেয়ে, ভাবছিলাম ভার্জিন থাকবো, দিলি না। এখন এই ছোট্ট শরীরে আমার পুরো ভার নিতে পারবে তো? রিবার লজ্জায় আর ভয় আড়ষ্ট হয়ে গেল। সে তো এত কিছু ভেবে আসেনি। মুরব্বীদের কাছে শুনেছিল স্বামীর থেকে দূরে থাকলে তারা নাকি পরকীয়া জড়ায় এমপিদের উপর। তার এমনিতেও কিছুটা অবিশ্বাস, তাই শুধু একটু কাছে আসার অজুহাত খুঁজছিল সে। ভাবনা রেশটুকু কাটতে না কাটতে ফারিসের সুঠাম দেহের ভার রিবার উপর নেমে এলো। এক নিমিষেই রিবার অবাধ্য ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল ফারিস। রিবারের স্পন্দন তখন যেন গলার কাছে এসে ঠেকেছে। 2 হাত দিয়ে ফারিসের বুকে আলতো চাপ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু ফারিসের দৃঢ় আলিঙ্গনের কাছে তার সব বাধা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। দম বন্ধ হয়ে আসার সেই মুহূর্তটির ভিতরে রিভার অস্তিত্বের প্রতিটি কোণ কাঁপছিল। হঠাৎই ফারিস তার ঠোঁট থেকে নিজেকে ছাড়িয়ে নিল। রিভার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল সে,
বেবি ডল, নিজেকে কি পুরোপুরি সঁপে দেবে আমাকে? বলো প্লিজ। রিবার চাহনি তখন লজ্জায় নত, কোনো শব্দ না করে শুধু লাজুক চাহনিতে তাকিয়ে মাথা নাড়ল সে। আর একই সাথে নিজের অস্থির হাত দুটো ফারিসের পিঠের উপর রেখে শক্ত করে খামচে ধরল। সে স্পর্শে ফারিসের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। রিবার গ্রীবায় মুখ গুজে ফারিস শুরু করলো এক নেশাতুর সফর। এলোমেলো চুমুর তীব্রতায় রিভার সারা শরীর তখন শিহরণের চঞ্চল। সময়ের ঘড়ি যেন সেখানে থমকে দাঁড়ালো। আর তারা দুজন হারিয়ে গেল এক গভীর অজানায় সুখের মায়াবী ঠিকানায়। রাত তখন প্রায় 1টা। বিছানার এক কোণে কুকড়ে বসে ফুপে ফুপে কাঁদছে রিভা। পাশে বসে থাকা ফারিসের কপালে চিন্তার ভাঁজ। সুকুচকে এসে তাকিয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেলেও মেয়েটা কান্না থামার নাম নেই। সে তো উত্তেজনা বসে নিজেকে সামলাতে পারেনি, তাই বলে এমন মরা কান্না জুড়ে দেবে? নিজের রাগ আর বিরক্তি চেপে রাখতে না পেরে ফারিস ঝাঁঝি বলে উঠল, পকেট সাইজের ঝড়, আদরই তো করেছি, এভাবে মরা কান্না জুড়ে দিয়েছিস কেন? রিবা তখন ব্যথা নীল হয়ে আছে। সেটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যন্ত্রণায় তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। এই লোকটা যে এত পাষাণ হতে পারে তা আগে জানলে সে ভুলেও ধারে কাছে আসতো না। কিছুক্ষণ আগের সেই উন্মাদনায় সে কতবার অনুরোধ করেছিল ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ফারিস তাকে এক বিন্দুও ছাড় দেয়নি। রিবা নাক টানতে টানতে ভাঙা গলায় প্রতিবাদ করে বলল, হাতির মতো লোক, আমার সমস্ত শরীর ব্যথা বানিয়ে এখন আমাকে ধমকাচ্ছেন। আর আসবো না আপনার কাছে। তার বউ তার কাছে আসবে না। এই কথাটি শুনে ফারিস মুহূর্তের জন্য হকচকে গেল। তার ভেতরে অস্থিরতা মুহূর্তে গলে জল হয়ে গেল। সে দ্রুত রিপাকে টেনে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার কপালে, গালে, চোখের জলে ভেজা মুখে অজস্র অসংখ্য চুমু এঁকে দিয়ে ফারিস ফিসফিস করে বললাম, কোন অলক্ষণে কথা বলিস না বেবি। স্বামীর কাছে না আসলে পাপ হয়, শ্বশুরের বেয়াদব মেয়ে।